পিএসজি ভার্সেস ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগ ম্যাচ মনে হয় যেন একটা ট্রানজিশনাল গেম দেখলাম। মানে শুধু ট্রানজিশন আর ট্রানজিশন, কোনো দলই বল পায়ে রাখতে পারছে না, শুধু মিস পাস আর মিস পাস। বাট ডিফেন্সিভলি ডর্টমুন্ড ওয়াজ ভেরি গুড, দে ওয়ার সলিড। অন্যদিকে পিএসজি নিজেদেরকে কিছুটা আনলাকি মনে করতেই পারে, তাদের 4টি বল ক্রস বাড়ি এবং পোস্টে লেগেছে, হিট করেছে এবং একই সাথে 2টি পেনাল্টি তারা আবেদন করেছিল। অ্যাটলিস্ট একটি পেনাল্টি তাদের পাওনা ছিল বলেই মনে হচ্ছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডর্টমুন্ড গোজ থ্রু টু দ্য ফাইনাল। সো এই নিয়ে আজকে আমাদের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। পিএসজি ডর্টমুন্ড ম্যাচে দুইটা দল কীভাবে খেলার চেষ্টা করেছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। শুরুতে যদি আমরা ডর্টমুন্ডের দিকে খেয়াল করি, ফার্স্ট হাফে পুরোটার সময় তারা মূলত লো ব্লকে ডিফেন্ড করার চেষ্টা করেছে, 4-4-1-1 বা 4-4-2 এই শেপে। এবং ইউজুয়ালি তারা কোনো হাই ব্লকে প্রেস করতে যায়নি, হাই প্রেসিংয়ে যায়নি। এবং যখন তারা বল লুজ করেছে, যেটা বলছিলাম যে দুই দলে কিন্তু প্রচুর পরিমাণে বল লুজ করেছে, শুধুমাত্র ট্রানজিশন হয়েছে এই ম্যাচটাতে। সো ডর্টমুন্ড যখন বল লুজ করছিল তখন কিন্তু তারা ইউজুয়ালি যে কাউন্টার প্রেসিংয়ে যায়, আজকের ম্যাচে কিন্তু তারা এই কাউন্টার প্রেসিংয়ে যায়নি, বরং তারা যেটা করেছে তারা রিট্রিট করেছে, সবাই মিলে নিচে নেমে এসেছে এবং 4-4-1-1 বা 4-4-2 এই ডিফেন্সিভ অর্গানাইজেশনে ব্যাক করার চেষ্টা করেছে। প্লাস তারা চাচ্ছিল যে কাউন্টারটাকে পিএসজিকে হিট করতে। সো কাউন্টারটাকে সবচেয়ে ভালো একটা অপরচুনিটি তারা পেয়েছিল 35 মিনিটের দিকে, যখন আসলে হামেদ যখন বলটা ক্লিয়ার করেছিল, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সেই সময় করিম আদিয়ামি তিনি কিন্তু আসলে হাফ লাইন থেকে একটা সলো রান করেছিলেন এবং আলটিমেটলি তিনি কিন্তু পোস্টে শটও নিয়েছিলেন, নরমাল ভালো সাইজ করতে হয়েছিল। বাট করিম আদিয়ামি যেমন সলো রানটা যেমন খুব ভালো ছিল, খুব ইমপ্রেসিভ ছিল, একই সাথে আমাদের খেয়াল করতে হবে এখানে জায়ার এমেরি তিনিও কিন্তু খুব ভালো একটা ডিফেন্সিভ এফোর্ট দিয়েছেন। আলটিমেটলি তিনিও ট্যাকল করেননি, কিন্তু তিনিও কিন্তু হাফওয়ে লাইনের ঠিক পেছন থেকে তিনি রান স্টার্ট করেছিলেন এবং সেখান থেকে তিনি আলটিমেটলি যেটা করেছেন, করিম আদিয়ামির লেফট শোল্ডার বরাবর তিনি চলে এসেছিলেন, যাতে করে করিম আদিয়ামি লেফট সাইডে বলটাকে টাচ করে একটা জোরে পাওয়ারফুল শট করতে না পারেন। সেই ক্ষেত্রে জায়ার এমেরি ডিফেন্সিভ ট্রানজিশনে যে রানটা করেছিলেন, ট্র্যাক করেছিলেন, সেই রানটা এবং ট্র্যাকটা এবং আলটিমেটলি শেষ পর্যন্ত তাকে ছেড়ে না দেওয়াটা, করিম আদিয়ামিকে ছেড়ে না দেওয়াটা, এই জিনিসটা আলটিমেটলি পিএসজিকে কিন্তু সেই মোমেন্টে সেভ করেছে। সো ফার্স্ট হাফে মোটামুটিভাবে ডর্টমুন্ডের জন্য এটাই ছিল সবচেয়ে বড় একটা অপরচুনিটি। অন্যদিকে যদি আমরা পিএসজির দিকে খেয়াল করি, তারা ফার্স্ট হাফে কীভাবে খেলেছে, তারা স্টার্ট করেছে রামোসকে দিয়ে, উইচ ওয়াজ টু বি অনেস্ট এ ভেরি গুড ডিসিশন আই থিঙ্ক। কারণ রামোস ছিলেন এই ম্যাচে সেন্ট্রাল একজন টার্গেট প্লেয়ার পিএসজির জন্য, এবং সেক্ষেত্রে তিনি অপোনেন্টের যে সেন্টার ব্যাক যারা রয়েছেন তাদের যারা প্রবলেম ক্রিয়েট করছিলেন, তিনি অনেক বেশি তার ওয়ার্ক রেটটা খুব ভালো ছিল প্রথম 20-25 মিনিট অ্যাকচুয়ালি। তিনি অনেক বেশি ড্রপ করছিলেন, নিচে নেমে আসছিলেন, রিয়াক্ট করে নিয়ে আসছিলেন এবং মাঝে মধ্যে ফ্রি হয়ে যাচ্ছিলেন, ফ্রি করে ফেলছিলেন নিজেতে। এবং আলটিমেটলি কিন্তু একটা ফ্রি একটা ভলি করেছিলেন, সেই ভলিটাও কিন্তু আসলে অন টার্গেটে থাকলে গোল হয়ে যেতে পারতো। ভালো একটা শট ছিল, ভালো অ্যাটেম্প্ট ছিল। তো দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয়েছে যে রামোস কিন্তু স্টার্ট করাটা পিএসজির জন্য ভালো একটা পয়েন্ট ছিল। বাট রামোসকে যখন আপনি টার্গেট ম্যান হিসেবে রেখেছেন, তখন আলটিমেটলি আপনি ক্রস করবেন, কাটব্যাক করবেন, এবং পিএসজি যেটা করছিল, বাট তাদের যে ক্রসগুলো হচ্ছিল বা কাটব্যাকগুলো হচ্ছিল খুবই পোর হচ্ছিল, খুবই ইনঅ্যাকুরেট হচ্ছিল। বিশেষ করে ডেম্বেলে এবং হাকিমের কাছ থেকে যে ক্রসগুলো আসছিল বা কাটব্যাকগুলো আসছিল, 2-3টা ছাড়া রামোস কিন্তু সেখানে মিট করতে পারছিল না। রামোস বা এমবাপ্পে তারা দুজনই বক্সে ঢুকছিলেন, তারা মিট করতে পারছিল না। সো তাদের এই ক্রসগুলো কাটব্যাকগুলো খুব ইনঅ্যাকুরেট হচ্ছিল। বাট একটা কাটব্যাক আবার খুব ভালো হয়ে গেছে, সেটা রুইজ কিন্তু একটা কাটব্যাক করেছিলেন। এবং এমবাপ্পে যখন যে অবস্থায় বলটা পেতে যাচ্ছিলেন, তিনি বলটা পেলে তিনি শট করেছিলেন আসলে, এবং তিনি এই শটটা কানেক্ট করতে বলে শিওর গোল হয়ে যাওয়ার কথা। কিন্তু হামেস সেখানে ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট মোমেন্ট আসলে তিনি ক্রিয়েট করেছেন সেই জায়গাতে। তিনি একটা ইন্টারসেপশন করেছেন, বলটা রিচ করার আগে তিনি তার লেফট ফুটে তিনি পিছনে পড়ে গিয়েছিলেন প্রথমত, কারণ তিনি রামোসের সাথে ছিলেন ওই সময়টায়। বাট দেন তিনি সেখান থেকে ব্যাক করে একটা ইন্টারসেপশন করেছেন তার লেফট ফুটে। সেই ইন্টারসেপশনের কারণে আসলে এমবাপ্পে বলটায় শট করতেই পারেনি, এবং আলটিমেটলি সেই ক্লিয়ারেন্স থেকেই কিন্তু করিম আদিয়ামি সেই কাউন্টারটা করেছেন, যেটাতে তারা গোল পেতে পারতো। সো এটা ছিল মোটামুটি প্রথম হাফের অংশগুলো। সেকেন্ড হাফের শুরুতে ডর্টমুন্ড কিন্তু কর্নার থেকে গোল পেয়ে যায় হামেলসের গোলে। বাট কর্নারটা সেখানে হলো কীভাবে, মার্কিনিওস তিনি একটা ব্যাকপাস দিয়েছিলেন ডোনারুমাকে, প্রেশারে ছিলেন, আন্ডার প্রেশারে ছিলেন, সেই বলটা কিন্তু তিনি ডোনারুমাকে ঠিকমতো দিতে পারেন না। বা ডোনারুমা কিন্তু বল নেওয়ার জন্য বাইরে ছিলেন না, তিনি আসলে একটু ভিতরের দিকে চলে গিয়েছিলেন। তো তিনি এক্সপেক্ট করছিলেন না যে মার্কিনিওস থেকে ব্যাকপাস করবেন, আলটিমেটলি কর্নার হলো। তো কর্নার ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে পিএসজি কিন্তু কিছু একটা দুর্বলতা হয়েছে। আমরা বার্সেলোনার সাথে ম্যাচও দেখেছিলাম কোয়ার্টার ফাইনাল ম্যাচে, সেই ম্যাচেও কিন্তু তারা সেমভাবে কর্নার থেকে গোল কনসেপ্ট করেছিল। ইউজুয়ালি তারা 3জন প্লেয়ার জোন মার্কিং করে, বাকি 5জন প্লেয়ার ম্যান মার্কিং করে। সো বার্সেলোনার সাথে ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম যে মার্কিনিওস তিনি এরিয়াল বলে ফ্লাইটটা মিস করেছিলেন, তিনি রিচ করতে পারেন নাই। আবার যিনি হেড করে গোল করেছিলেন তার মার্কারও তাকে ব্লক করতে পারে নাই। আজকের ম্যাচে অলমোস্ট সেম, যদিও আজকের ম্যাচে কর্নার ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে মার্কিনিওসের খুব বেশি দুর্বলতা আসবে না, কারণ বলটা তার জোন থেকে বা তার স্পেস থেকে পিছনে চলে গেছিল, ফার পোস্টের দিকে বল চলে গিয়েছিল। সো এক্ষেত্রে যিনি ম্যান মার্কিং ছিলেন বেরালদো, তার উপরই ফুল রেসপন্সিবিলিটি যাবে আসলে। তার রেসপন্সিবিলিটি ছিল যাতে হামেলস ফ্রি হেড করতে না পারে। তিনি আলটিমেটলি ফ্লাইটটা মিস করেছেন এবং আলটিমেটলি হামেলস সেখান থেকে স্কোর করেছে। ডর্টমুন্ড যখন আসলে 2-0 গোলের অ্যাগ্রিগেটে চলে গেল, তখন তারা আসলে 65 মিনিটসের পরে 5 ম্যান ব্যাকে চলে গেল। তখন তারা ডিফেন্ড করা শুরু করলো 5-4-1 এই শেপে।
4-1 লো ব্লকে তারা ডিফেন্ড করেছে। অন্যদিকে পিএসজি তারা কিন্তু সেকেন্ড হাফের শুরুতে একটা গোল পেতে পারতো, একটা শর্ট কর্নার ছিল, সেখান থেকে এমবাপ্পে যেমন বল দিয়েছেন, রামোস তিনি চান্সটা পেয়েছিলেন গোল স্কোর করার, তার ওখান থেকে বলটা ডিফ্লেক্ট হয়ে আসে, জায়ের এমেরি ফার পোস্টে বলটা পেয়েছিলেন, তার বলটা শর্ট করেছেন, আলমেরি সেটা পোস্টে হিট করেছে। তবে রামোসের কথা বলছিলাম, তাকে যে উদ্দেশ্যে নামানো হয়েছিল সেই উদ্দেশ্যটা ছিল রাইট, সঠিক ডিসিশন ছিল বলে আমার কাছে মনে হয়েছে, বাট ইমপ্লিমেন্টেশনটা আসলে করা সম্ভব হয়নি। একটা হলো যে ক্রসগুলো কাটব্যাকগুলো ভালো মতো হচ্ছিল না, তাকে মিট করতে পারছিল না, এটা একটা বড় পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট হলো তিনি যে 2-3টে চান্স পেয়েছেন, সেই 2-3টা চান্স কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। ভিতিনিয়া এই ম্যাচটা খুব ভালো খেলেছিলেন, ভিতিনিয়া হাফ স্পেস থেকে বল বের করে নিচ্ছে যখন তাকে দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আসলে রামোস আবার মিস করেছেন। তো আলটিমেটলি তাকে বড় সাব করা হয়েছে। ভিতিনিয়া ম্যাচটা বেশ ভালো খেলেছেন, তিনি বেশ কিছু শট অ্যাটেম্প করেছিলেন, আর তার সাথে বড় বিষয় তার ওয়ার্ক রেটটা খুব ভালো ছিল, প্লাস হলো যে তিনি সারা মাঠেই মোটামুটি বল ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে, বল নেওয়ার ক্ষেত্রে, ইভেন ডিফেন্সিভ ওয়ার্কের ক্ষেত্রেও তিনি বেশ ভালো কন্ট্রিবিউট করেছেন। তার একটা বক্সের বাইরে থেকে শট সেটা ক্রসবারে হিটও করেছিল। এরপর পরে মেন্দেজ আবার একটা আউটসাইড দ্য বক্স থেকে শট করেছিলেন, সেই বলটাও গিয়ে সেকেন্ড টাইমে মতো পোস্টে হিট করে। আর এর ঠিক পরপরে একটা পেনাল্টি নিয়ে আবেদন করে, ডেম্বেলেকে ফাউল করা হয়েছিল হামেলস, মেইন রেফারি তিনি এসে এটাকে ফ্রি কিক দিয়েছিলেন। বাট আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে পেনাল্টি হতে পারতো, কারণ এখানে আসলে টাচ হয়েছিল বা কন্ট্যাক্ট হয়েছিল দুটা। যখন মাল্টিপল কন্ট্যাক্ট হবে তখন প্রথম কন্ট্যাক্টটা কোথায় হয়েছিল সেখান থেকেই আসলে হিসাবটা করা হবে, রাইট? তো প্রথম কন্ট্যাক্টটা রাইট ফুটে আসলে হয়েছিল। আমরা যদি একটা অ্যাঙ্গেল থেকে দেখি, এই অ্যাঙ্গেল থেকে দেখে মনে হবে যে কন্ট্যাক্টটা হচ্ছে শুধুমাত্র ডেম্বেলের লেফট ফুটে, বাম পায়ে। আর একটা অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যাবে যে প্রথম কন্ট্যাক্টটা হয়েছে আসলে ডেম্বেলের রাইট ফুটে, ডান পায়ে। তো ডান পায়ে যখন কন্ট্যাক্ট হচ্ছে তখন ডেম্বেলে অলরেডি অন দ্য লাইনে হলে কিন্তু পেনাল্টি হবে। আর যখন লেফট ফুটে যখন কন্ট্যাক্ট হয়েছে, বাম পায়ে যখন কন্ট্যাক্টটা হয়েছে তখন কিন্তু তার বাম পাটা ছিল বক্সের বাইরে, তো সেক্ষেত্রে ফ্রি কিক হবে। কিন্তু যদি আমরা খেয়াল করি যে প্রথম কন্ট্যাক্টটা এই অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝে যাবে যে প্রথম কন্ট্যাক্টটা আসলে হচ্ছিল ডান পায়ে। তো ডান পায়ে যদি কন্ট্যাক্ট হয়ে থাকে প্রথম কন্ট্যাক্ট, তাহলে সেটা কিন্তু সেটা পেনাল্টি হওয়ার কথা। সো আমাদের কাছে মনে হয়েছে যে রেফারি যদি আরেকটু সময় নিয়ে চেক করতো তাহলে হয়তো বা এটা পেনাল্টি হতে পারতো বলে আমাদের কাছে মনে হয়েছে। 80 মিনিটের পরে 80 মিনিট থেকে 90 মিনিটের মধ্যে আসলে পিএসজি তখন খুব চাপ দেওয়া শুরু করে, যেহেতু তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, তারা আসলে 2-3টা গোলও পেতে পারতো। প্রথমত এই ম্যাচের একমাত্র ওপেন চান্স এমবাপ্পের জন্য, পুরো ম্যাচে তিনি মোটামুটি নিষ্প্রভ ছিলেন। ফার্স্ট হাফে অনেকগুলো মিস পাস করেছেন, খুব বাজে লেগেছে দেখতে। ডেম্বেলেরটাও তাই, ডেম্বেলেও খুব বাজে খেলেছেন। একমাত্র বার্সেলোনার সাথে ম্যাচে তিনি তার জীবনের সেরা এফোর্টটা মনে হয় দিয়ে দিয়েছিলেন, পারফরমেন্সটা মনে হয় দিয়ে দিয়েছিলেন। অন্যদিকে এমবাপ্পে যে চান্সটা পেয়েছিলেন, হাকিমি তাকে একটা বল দিয়েছিলেন, খুব সুন্দর বল দিয়েছিলেন অপোনেন্টের ডিফেন্স লাইনের পেছনে, এবং এমবাপ্পে সেখানে খুব ভালো একটা চান্স পেয়েছিলেন, বাট এটা গোলকিপার ভালো সেভ করেছিলেন। এর ঠিক পরপরই মার্কুইনস একটা ফ্রি কিক থেকে হেড করেছিলেন, সেটা ওর যেন গোল হয়নি। এর ঠিক পরপরই এমবাপ্পের একটা শট যেটা হাফ বলি ছিল, সেখানেও ক্রসবারে গিয়ে বলটা হিট করে, এবং ঠিক তারপর আবার ভিতিনিয়ার একটা আউটসাইড দ্য বক্স থেকে শট, সেটাও গিয়ে ক্রসবারে হিট করে। সব মিলিয়ে মতো 4বার, 2বার পোস্টে, 2বার ক্রসবারে পিএসজির বল শট করে হিট করেছে। তো দে ক্যান ফিল দ্যাট দে ওয়ার আনলাকি, অবভিয়াসলি দে হ্যাড দেয়ার চান্সেস। তারা একদম শেষ মোমেন্টে একটা থ্রু বল দেওয়া হয়েছিল এমবাপ্পেকে, তখন ভালো বল ছিল থ্রু বলটা, সেই বলটা নিতে গিয়ে তিনি আসলে স্লিপ করে পড়ে গিয়েছিলেন। তো এমবাপ্পের সেই স্লিপ করে পড়ে যাওয়াটাই যেন এই ম্যাচের পিএসজির একটা প্রতিচ্ছবি। অন্যদিকে ডটমুন্ডের জন্য প্রতিচ্ছবি হয়ে থাকবে সেই যে ফার্স্ট হাফে হামেলসের একটা ইন্টারসেপশন, যেটা কিনা তাকে এমবাপ্পেকে গোল স্কোর করা থেকে বঞ্চিত করেছিল, সেই ইন্টারসেপশনটাই যেন ডটমুন্ডের জন্য প্রতিচ্ছবি হয়ে থাকবে এই ম্যাচে। সো আলটিমেটলি অলমোস্ট এক যুগ পরে তারা আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, তাদের প্রতিপক্ষকেই যাবে রিয়াল মাদ্রিদ নাকি বায়ার্ন মিউনিখ সেটা জানা যাবে আজকে রাতের ম্যাচের পরে। তো আগামীকালকে হয়তো আমরা সেই ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আবার ব্যাক করার চেষ্টা করবো, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।